তো গুড আফটারনুন স্টুডেন্ট, আজকে আমরা 12-এর সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করছি, যেখানে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। তো চ্যাপ্টারের মধ্যে দেখো কী কী পড়তে লাগবে। যেটা একটা ফ্লাওয়ার সম্বন্ধে জানতে লাগবে, প্রি ফার্টিলাইজেশন ইভেন্টগুলো কী, মিন্স তোমার কীভাবে ওরা পোলেন বানায় অথবা এগ বানায় সেটা দেখতে লাগবে। ডাবল ফার্টিলাইজেশন কী হয় অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে সেটা দেখবো, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসগুলো, আর অ্যাপোমেক্সিস অ্যান্ড পলিএমব্রায়োনি আমরা দেখবো এখান থেকে। তো তা স্টার্ট করার আগে আমরা বলি যে ফ্লাওয়ারিং প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বললে আলটিমেট রেজাল্টটা কী আসবে সেটা আমরা জানি। সেটা রেজাল্টটা আসবে কি, ফ্রুট তৈরি হবে আর ফ্রুটের মধ্যে সিড তৈরি হবে, সেটা আমরা জানি। আলটিমেট রেজাল্ট ফ্রুট অ্যান্ড সিড প্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা সেটাও জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ভেরিয়েশন আসে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইম্পর্ট্যান্ট সেটা আমরা জানি। তো এখানে শুধু সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট মিন্স কি অনলি অ্যাঞ্জিওস্পার্ম সম্বন্ধে এখানে বলা হবে। এবার দেখো এন্ড প্রোডাক্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা বলছিলাম কি ফ্রুট অ্যান্ড সিড প্রোডাকশন সেটা আমরা জানি। তো সেখানে একটা ফ্লাওয়ার বললেই ফ্লাওয়ারের মধ্যে কি একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কি, ইনসেক্সুয়াল ফ্লাওয়ার কি সেগুলো আমরা জানি, অথবা পিস্টিলেটেড ফ্লাওয়ার কি অথবা স্টেমিনেটেড ফ্লাওয়ার কি সেগুলো আমরা এখন পর্যন্ত জেনে গেছি। আমরা জানি ফ্লাওয়ার একটা ইম্পর্ট্যান্ট, যে কোনো কাজে ফ্লাওয়ার লাগে। ফ্লাওয়ার যে কোনো রিলিজিয়ান্স থেকে আরম্ভ করে অর্নামেন্টাল থেকে আরম্ভ করে এখন অর্নামেন্টাল হিসেবে ফ্লাওয়ারের হিউজ ইম্পর্টেন্ট। যদি অর্নামেন্টাল ফ্লাওয়ার ভাবিস তাহলে কি সবচেয়ে ইম্পর্টেন্ট অর্কিড ফর্কিডগুলো, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট থাকে এবং অর্কিডগুলো অনেক দিন পর্যন্ত ওদের যে পেটালসগুলোকে কি অ্যালাইভ রাখতে পারে, তো আলটিমেটলির জন্য এগুলোকে তোমার যে অর্নামেন্টালে ইউজ করা হয়। তো এখানে একটা চলে আসো একটা কমপ্লিট ফ্লাওয়ার যদি দেখি, মিনস তোমার ইয়োর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দেখো দেখতে কেমন। তাহলে তার মধ্যে কি থাকবে, সেপাল থাকবে, পেটাল থাকবে, অ্যান্ড্রোসিয়াম থাকবে আর গাইনোসিয়াম থাকবে। এবার চলে যাই, হোয়াট ইজ ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার বললে কি কালচারিং অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট অথবা ফ্লাওয়ারের জন্য যেসব কাজগুলোকে আমরা কালচার বলবো ফ্লোরিকালচার। তো সেটা এখন অ্যাভেলেবেল যে কোনো এনজিওস থেকে আরম্ভ করে তোমার বিভিন্ন ব্লকগুলোর মধ্যে হিউজ পরিমাণে ফ্লোরিকালচার আসতে হচ্ছে। আজ থেকে কিছুদিন আগেও হিউজ পরিমাণের এখনও আসে। তোমার আগরতলাতে যেসব ফ্লাওয়ারগুলো ইউজ হয় সবগুলো বাইরের থেকে আসতে লাগে। এখন ত্রিপুরা তো ট্রাই করছে ফ্লোরিকালচার করে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারগুলো বিক্রি করার জন্য বিভিন্ন মার্কেটের মধ্যে। চলে আসে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, অথবা প্রি ফার্টিলাইজেশন বললে স্ট্রাকচার অ্যান্ড ইভেন্টস কী থাকবে। আলটিমেট কি সেখানে মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোসিস বললে সেখানে কী বানাবে, মাইক্রোস্পোর অথবা পোলেন গ্রেনসগুলো বানাবে, আর মেগাস্পোরোজেনেসিস কী বানাবে, অ্যাম্ব্রায়োসিকের মধ্যে এগের ডেভেলপমেন্টটা হবে। তার আলটিমেট সেই দুটা জিনিস দেখবো আমরা কীভাবে এগ তৈরি হয় আর কীভাবে পোলেন গ্রেনসগুলো তৈরি হয়। তো এখান থেকে দেখবো আমরা। তো বলছে যে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস সেটা আমি ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম, যদি হরমোনাল ব্যালেন্সড অথবা সেবার হরমোনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জগুলো যদি না হয় এবং ফেভারেবল এনভায়রনমেন্ট যদি না হয় কখনও ফ্লাওয়ারিং হবে না, অথবা ফ্লোরাল প্রাইমোডিয়াগুলো বের হবে না। ফ্লোরাল প্রাইমোডিয়া মিনস কি, ফ্লোরাল প্রাইমোডিয়া মিনস যেখান থেকে ফ্লাওয়ারিং বার্ডগুলো বের হবে সেই বার্ডগুলোর থেকে আলটিমেট ফ্লাওয়ার হবে। আমরা আগে বলেছিলাম লিফ প্রাইমোডিয়া, ক্লাস 11-এ বলেছিলাম লিফ প্রাইমোডিয়ার থেকে লিফ তৈরি হয়, সেরকম ফ্লোরাল প্রাইমোডিয়ার থেকে কী হয় ফ্লাওয়ার বার্ডস, সেই ফ্লাওয়ার বার্ডস থেকে তৈরি হবে ফ্লাওয়ার। তো আলটিমেট ফ্লাওয়ারিং হতে গেলে সেটার জন্য কি লাগবে, হরমোনাল ব্যালেন্স লাগবে, এনভায়রনমেন্ট লাগবে এবং লাইটের এক্সপোজার লাগবে। আমরা জানি ফ্লাওয়ারিং প্লান্ট বললে অথবা অ্যাঞ্জিওস্পার্ম বললে আলটিমেট আসবে কি ফটোপিরিয়ডস, মিনস কোন টাইমে এক একটা গাছের ফ্লাওয়ারিং এক একটা টাইমে হয়। এখন যদি আমি বলি আম গাছের ফ্লাওয়ারিং সেটা অবভিয়াসলি শীতকালে হবে না, আর যদি বলি আমি সরিষার ফ্লাওয়ারিং সেটা অবভিয়াসলি গরমকালে হবে না। তো সেটা আমরা জানি যে শর্ট ডে প্ল্যান্টস কী, লং ডে প্ল্যান্ট কী অথবা ডে নিউট্রাল প্ল্যান্ট কী, সেভাবে ফ্লাওয়ারের মধ্যে ফ্লাওয়ারিং হয়, সেটা তোমরা এখন পর্যন্ত জেনে গেছো। এবার চলে আসো একটা ফ্লাওয়ারের মধ্যে যদি মেলটা যদি দেখি স্টেমেন অথবা মাইক্রোস্পোরাঞ্জিয়াম অথবা পোলেন গ্রেনস কী সেটা আমরা জানবো। তো এখানে একটা ফ্লাওয়ারের মধ্যে দিয়েছে দেখো একটা স্টেমেনটা কি, এটা একটা স্টেমেন। তো স্টেমেনের মধ্যে কী কী আছে, আলটিমেট অ্যান্থেরা থাকবে আর থাকবে কি ফিলামেন্টটা কিসের মধ্যে লেগে থাকবে, বিভিন্ন আলটিমেট থ্যালামাসের সাথে লেগে থাকতে পারে, পেটালের সাথে লেগে থাকতে পারে। এই যে জায়গাটা সেটা কার সাথে লাগতে পারে,
পেটালের সাথে লাগতে পারে, সেপালের সাথে লাগতে পারে, গ্যানোসিয়ামের সাথে লাগতে পারে, অথবা থ্যালামাস থেকে উঠতে পারে। সেই টার্মগুলো আমরা পড়েছিলাম আগে, হোয়াট ইজ গেমোসেপালাস কি, অথবা এপিপাইলাস কি, এপিসেপালাস কি, অথবা এপিপ্যাটালাস কি, অথবা গাইনেন্ড্রাস কি, সবগুলো দেখেছিলাম। তো এগুলো জানতে মনে রাখতে লাগবে। দ্য গাইনেন্ড্রাস মিনস যদি গাইনোসিয়ামের, যদি তোমার অ্যান্থারের যে বেসটা গাইনোসিয়ামের সাথে যদি লেগে থাকে, আর এপিপ্যাটালাস কি যদি প্যাটালের সাথে লেগে থাকে, আর এপিসেপালাস কি যদি সেপালের সাথে লেগে থাকে। তো এগুলো টার্মগুলো দেখবে, এগুলো 11-এ পড়েছো। তাহলে আলটিমেট কী থাকবে অ্যান্থারের মধ্যে? তাহলে অ্যান্থারটা দেখো, অ্যান্থারটা কী অবস্থা, এইভাবে থাকবে। তো অ্যান্থারটা এইখানে যে অ্যান্থারটা দেওয়া আছে এটা একটা বেসিফিক্সড অ্যান্থার। মিনস কি, অ্যান্থারের দেখো বেস থেকে তোমার ফিলামেন্টটা লাগানো থাকে। তো বেসিফিক্স থাকে, ডোরসিফিক্স থাকে। ডোরসিফিক্স হলে এখান থেকে বেরোবে, এই জায়গাটার থেকে ডোরসিফিক্সের এই জায়গাটার থেকে বেরোবে, আর বেসিফিক্সের নিচের থেকে বের হবে। যদি যেগুলো একদম নিচের থেকে বের হবে তাদের কী বলবো, বেসিফিক্সড। আর যদি ডোরসাল পার্ট থেকে যদি বের হয়, ডোরসিফিক্সড। তো দেখো এই যে দাগটা, এগুলো ডেইসেন্স যে হবে সেটাতেই বোঝায়। তো কখনো কোনো অ্যান্থারের ডেইসেন্স এই দিক দিয়ে হতে পারে, আর কখনো উপর দিয়ে দুইটা ছিদ্র থাকতে পারে, সেখান দিয়ে হতে পারে। একটা অ্যান্থারের মধ্যে একরকম। এবার দেখো তাহলে কি, একটা অ্যান্থারকে যদি আমি কাটি, বলছে যে অ্যান্থারগুলো এমন, এবং বলছে যে দেখো এ টিপিক্যাল এনজিওস্পার্ম অ্যান্থার বাই লোড হুইচ কি ইচ লোব হ্যাভিং 2 থেকা অ্যান্ড ডাইথেকাস। তাহলে একটা লোবের মধ্যে 2টা থেকা, ইট মিনস কি একটা অ্যান্থারকে যদি আমরা কাটি 4টা থেকা পাবো। প্রত্যেকটা থেকার মধ্যে কি থাকবে, এমএমসি মাইক্রোস্পোর মাদার সেলগুলো থাকবে। সেই মাইক্রোস্পোর মাদার সেলগুলো থেকে আলটিমেট মিউসিস হয়ে পোলেন গ্রেনগুলো তৈরি হবে, সেটা আমরা জানি। তো আস্তে আস্তে যাচ্ছি, দেখো এবার চলে আসো অ্যান্থার বলছে। তো সেটা আমি বলেছি অ্যান্থারিস বলছে কি 4 সাইড মিনস একটা কাটলে দেখতে কেমন, সেই জায়গাটা এখানে লেগেছে। মাইক্রোস্পোরেঞ্জিয়াগুলো 4টা থাকে, 4টা কর্নারে, সেটা বলছে। আর মাইক্রোস্পোরেঞ্জিয়া ডেভেলপস ফার্দার অ্যান্ড বিকাম পোলেন সেক বানাবে, এগুলো বলছে আর কি। তো এখান থেকে জাস্ট যেগুলো আমি দাগিয়ে রেখেছি সেগুলো তোমরা দেখাবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এবার চলে আসো স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াম। মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে কাটলে দেখতে কেমন থাকে। তো মাইক্রোস্পোরেঞ্জিয়ামের ভিতরে কাটলে বলতে কোনটা, এইটাকে, এই দেখো কেটেছে, কেটলে কেমন হয়। তাহলে এখান থেকে এই অ্যান্থারকে কাটলে এটা এত বড় হয়, অথবা ভিতরে দেখতে, এই ভিতরে দেখতে এমন হয়, এমন হয়। এবার চলে আসো আবার বলছে ইট ইজ জেনারেলি সারাউন্ডেড বাই 4 লেয়ার। তাহলে কি, যে মাইক্রোস্পোরেঞ্জিয়ামটাকে 4টা লেয়ার তোমার ঘিরে রেখেছে, সেটা কি এপিডার্মিস, এন্ডোথেকাম, মিডল লেয়ার্স অ্যান্ড ট্যাপেটাম। এবার আমি বলছি, আমরা জানি পোলেন গ্রেনসগুলো হ্যাপ্লয়েড হয়। এখানে কোশ্চেন করতে পারে এপিডার্মিসের তোমার প্লয়েডি লেভেল কি, এন্ডোথেকামের প্লয়েডি লেভেল কি, মিডল লেয়ারের প্লয়েডি লেভেল কি, অথবা ট্যাপেটাম সেলের প্লয়েডি লেভেলগুলো কি, সেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। সব ক্ষেত্রে আমরা বলবো কি, সবগুলোই ডিপ্লয়েড। শুধু যদি পোলেন বলি অথবা যদি এগ বলি তখন আসবে শুধু হ্যাপ্লয়েড, আর বাকি যা কিছুই বলুক না কেন সব ডিপ্লয়েড থাকবে। এবার দেখো 4টা লেয়ারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার কোনটা, ভিতরের লেয়ারটা। বলছে আউটার 3 লেয়ার্স পারফর্ম দ্য কি ফাংশন অফ প্রোটেকশন অ্যান্ড হ্যাজ দ্য ডেইসেন্স অফ অ্যান্থার। অ্যান্থার যে ডেইসেন্স হয়, একটু আগে দিয়েছিলাম অ্যান্থার কীভাবে ডেইসেন্স হয়, এদের কীভাবে ফাটে, সেই অ্যান্থার যে ডেইসেন্সগুলো হয়, যে অ্যান্থার যে ফাটে, এই ডেইসেন্সটা যে হয় সেটার কথা বলছে। তো আমরা বলছি কি এখানে, তাহলে কি দেখো, তাহলে কি 4টার মধ্যে 3টা লেয়ারে আলটিমেট কি অ্যান্থারের বাইরের ওয়ালটার প্রোটেকশন দিচ্ছে, অ্যাজ ওয়েল এজ ডেইসেন্সের ক্ষেত্রে হেল্প করছে। আর যে ইনার যে লেয়ারটা সেটা কি ট্যাপেটাম। এবার ট্যাপেটামের মেইন কাজ কি, নারিশমেন্ট টু দ্য পোলেন গ্রেনস। তো এটা খুব ইম্পর্টেন্ট, লাইনটা দেখবে। আর ট্যাপেটাম পজেস ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড জেনারেলি হ্যাভ মোর দেন 1 নিউক্লিয়াস। খুব ইম্পর্টেন্ট, দেখবে একটা লাইন লিখেছে, বলছে কি ট্যাপেটামের মধ্যে সবসময় ডেন্স সাইটোপ্লাজম থাকে, আর নিউক্লিয়াসগুলো বলছে কি মোর দেন একটা, মিনস কি 2টা 3টা থাকতে পারে। ওইখানে একটা কোশ্চেন ছিঁড়েছে, দেখো হাউ ট্যাপেটাল সেলস কুড বিকাম বাইনিউক্লিয়েট। কীভাবে বাইনিউক্লিয়েট হয় সেটাকে বলা হয় এন্ডোমাইটোসিস। এন্ডোমাইটোসিস কি, তোমার নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমোজোমগুলো ডাবলিং হয়ে যায়, কিন্তু নিউক্লিয়াসের কোনো বিভাজন হয় না, মিনস নিউক্লিয়াসের কোনো ডিভিশন হয় না, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে ম্যাটেরিয়ালস ডাবলিং হয়ে যায়, এটাকে বলা হয় এন্ডোমাইটোসিস। এই এন্ডোমাইটোসিস পদ্ধতিতে এই প্লান্টগুলো, এই সেলগুলোর মধ্যে যে মিনস তোমার কি ট্যাপেটামের যে সেলগুলোর মধ্যে বাইনিউক্লিয়েট হয়ে থাকে। তো এখানে কী বলেছি, নিউক্লিয়াসের, ভুল বলছি, এখানে বলছি যে এন্ডোমাইটোসিস কি, তোমার নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না। তাহলে একটা সাইটোপ্লাজমে কি 2টা 3টা নিউক্লিয়াস থাকতে পারে। তো এটা আলটিমেট কি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন ঘটে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে, কিন্তু সেখানে আলটিমেট কি হয় না,
আলটিমেট সাইটোপ্লাজমের কোনো বিভাজন হয় না। তো এখানে এন্ডোমাইটোসিস কী অথবা হাউ দে বিকাম বাইনিউক্লিয়েট সেটা এখান থেকে দেখবে। এবার চলে আসো মাইক্রোস্পোরোসিস বললে আলটিমেট কী হবে, মাইক্রোস্পোরোজিনাস টিস্যুগুলো আন্ডারগো মিউটিক ডিভিশনে আলটিমেট কী করবে, মাইক্রোস্পোর ট্যাট্রাট বানাবে। দেখুন মাইক্রোস্পোর ট্যাট্রাট কীভাবে, এখানে একটা কোশ্চেন আসে মাইক্রোস্পোর ট্যাট্রাট মিনস কি। আমরা জানি এমএমসিগুলো অথবা মাইক্রোস্পোর মাথার সেলগুলো একটা ডিপ্লয়েড সেল, ঠিক আছে, সেগুলো কোথায় থাকে, মাইক্রোস্পোরঞ্জিমের ভিতরে থাকে। এবার সেটার মধ্যে প্রথম ঘটবে মিউসিস 1 মিউসিস 2। মিউসিস 1 আমরা জানি একটার থেকে দুটো হবে, কিন্তু ওদের মধ্যে ক্রোমোজোমের যে কন্টেন্টটা সেটা ডাবলিং থাকবে। এরপরে মিউসিস 2তে গিয়ে সেটার থেকে খুলে আবার হ্যাপ্লেটও থাকবে, অ্যাজ ওয়েল এজ ক্রোমোজোমগুলো সিঙ্গেল ক্রোমাটিডে হয়ে যাবে। তো সেটাই আলটিমেট একটা সেল থেকে 4টা হয়। সেটা তোমরা সেলের মিউসিস 1-এর প্রোপেস 1, প্রোপেস 2, ওই মিউসিস 1-এর তোমার অথবা মিউসিস 2-এর যে প্রসেসগুলো সেখানে দেখেছো, কীভাবে মিউসিস 1 আর মিউসিস 2তে মিলে একটা সেল থেকে 4টা সেল তৈরি হয়, সেটা তোমরা দেখেছো। তো সেখান থেকেই আলটিমেট মিউসিস 1, 2 দুইটা ঘটার ফলেই আলটিমেট তোমার কী হবে, ট্যাট্রাট তৈরি হবে। তেমনি একটার থেকে 4টা তৈরি হয়। তো পিকচারটা দেখতে অনেকটা দেখো, এই ট্যাট্রাট, এটা হচ্ছে ট্যাট্রাটের পিকচার। উপর থেকে আসি আবার আলটিমেট কি এমনভাবে থাকে, প্রচুর পরিমাণে যা থাকবে এর 4 গুণ। তখন যদি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে 10টা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কতটা পোলেন তৈরি হবে, তাহলে 10টার থেকে ইন্টু 4 তাহলে কত, 40টা হবে। অথবা জিজ্ঞেস করতে পারে 100টা পোলেন তৈরি হতে গেলে কতটা মাইক্রোস্পোর মাদার সেল লাগবে, তাহলে কি 100/4, আলটিমেট কত, 25টা তোমার মাইক্রোস্পোর মাদার সেল লাগবে। সেটা 1:4 অলওয়েজ। এখান থেকে এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে মাইক্রোস্পোরের ক্ষেত্রে 1:4, আর মেগাস্পোরের ক্ষেত্রে আমরা যখন যাবো সেখানে 1:1। আলটিমেট সেখানে 1:4 হওয়ার ফলেও 3টা নষ্ট হয়ে যায়, সেটা আমরা দেখবো। আলটিমেট আগে মাইক্রোস্পোর মাদার সেলগুলো মাইক্রোস্পোর জিনিসটা শেষ করি, এরপর তোমরা যাচ্ছি নিচের দিকে। বলছি যে each one is a potential pollen or microspore mother cell, প্রত্যেকটাকে বলা হয় the process of formation of microspores from a pollen mother cell through meiosis called মাইক্রোস্পোরোজেনেসিস। এগুলো তো জানো, এগুলো বলার কিছু নেই, জাস্ট একটা ডেফিনেশন দিয়ে রেখেছে এখানে। এবার কি পোলেন গ্রেন আলটিমেট কী হয়, অ্যান্থার যখন, এবার এটা খুব ইম্পর্টেন্ট, বলছে যে as the anther mature and dehydrated মিনস কি, যখন অ্যান্থারগুলো ম্যাচিউর হয়ে যাবে, অ্যাজ ওয়েল এজ একটা প্রেশার বিল্ড করছে, যেহেতু ওরা যা ছিল তার 4 গুণ পোলেন তৈরি করেছে ভিতরে, তাহলে একটা কি প্রেশার তৈরি করছে। আর ডিহাইড্রেটেড, যখন জল বেরিয়ে যাবে তখন এই মাইক্রোস্পোর যে ট্যাট্রাটগুলো তৈরি হয়েছে ভিতরে, সেগুলো একটার থেকে একটা খুলে যাবে। আর যে একটাতে একটা যে খুলে গিয়ে যেগুলো তৈরি হলো সেগুলোই পোলেন। আলটিমেট পোলেন্স নাথিং বাট সেল। এগুলো একটা যার সেল, ওই ট্যাট্রাতে যে সেলগুলো 4টা একসাথে লেগেছিল সেখান থেকে একটা আলাদা হয়ে যায়, বা সেগুলো আলটিমেট এবার একটা পোলেনের মধ্যে দেখো। আলটিমেট কি, এখানে যে 4টা আছে একসাথে, একটা থেকে 4টাই প্রথমে এবার লেগে থাকে। এরপরে যখন ডিহাইড্রেট হয় তখন একটাতে একটা খুলে যায়, একটাতে একটা খুলে গিয়ে প্রত্যেকটা পাউডারের মতো দেখা যায় ভিতরে। এবার চলে আসো ডেইসেন্স। তো ডেইসেন্স বললে আলটিমেট বলে একটু বলেছি, ডেইসেন্স বললে আলটিমেট কী হবে, অ্যান্থারটার থেকে আলটিমেট পোলেনগুলো বেরিয়ে আসছে, সেটাকে বলে ডেইসেন্স। এবার দেখো পোলেন গ্রেন। তো পোলেন গ্রেন বিভিন্ন রকমের হয়। বেসিক্যালি পোলেন গ্রেন কোথায় থাকে, অ্যান্থারের ভিতরে থাকে, কিন্তু কখনো অ্যান্থারের বাইরের দিকেও থাকতে পারে, যেমন হেবিস্কাসের ক্ষেত্রে বলছে। বেসিক্যালি আমরা পোলেন দেখতে কেমন আমরা জানি, বেসিক্যালি ইউলিস্ট কালার হয়, এবং যেগুলা বিভিন্ন কালার হয়, বিভিন্ন তোমার সার্ফেসগুলো বিভিন্ন রকমের হয়, সেটা আমরা দেখবো মাইক্রোস্কোপ দিয়ে। যদি আমরা দেখি, তোমাদের ক্লাস 12-এর মধ্যে একটা প্র্যাকটিক্যাল থাকবে পোলেন ভাইবিলিটি। তো পোলেন ভাইবিলিটির মধ্যে সেখানে কীভাবে আলটিমেট পোলেন ভাইবিলিটি দেখে সেটাও দেখবে। অন দ্য বেসিস অফ পোলেন, স্ট্রাকচার অফ পোলেন, শেপ অফ পোলেন দিয়ে আমরা বিভিন্ন গাছের ট্যাক্সোনমি আমরা করতে পারি। এবার দেখো এখানে দেখো পিকচার দিয়েছে কতগুলা, কী দিয়েছে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো বেশি নর্মাল মাইক্রোস্কোপের মধ্যে আমরা এইসব দেখতে পারবো না, এমন দেখতে পারবো না। এমনি কালারিং দেখতে পারবো, কালার দিলে দেখা যায়, কিন্তু এত ক্লিয়ার আসবে না। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে একদম ক্লিয়ার আসবে, একদম 3 ডাইমেনশনাল ভিউ, যেমন শেড এবং সাদা কালো সবসময় পিকচারগুলো আসবে। দেখো একটা পোলেনের এক রকমের কালার এবং শেপগুলো এক রকমের থাকে। তো এইগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন টাইপের পোলেনগুলোর উপর ভিত্তি করে আমরা এক এক প্লান্টসকে আমরা ডিভাইড করতে পারি। এবার দেখো, তো আলটিমেট কীভাবে আমরা পোলেন ভাইবিলিটিগুলো দেখবো অথবা পোলেনগুলো দেখবো, সেটা প্র্যাকটিক্যালের মধ্যে কীভাবে দেখবে, বেসিক্যালি কী করবে, একটা অ্যান্থার নিয়ে আসবে। যে অ্যান্থারটা ডেইসেন্স হয়নি, আমার একটা অ্যান্থার নিয়ে আসবে অথবা একটা স্টেমেন নিয়ে আসবে। সেখান থেকে অ্যান্থারটা ফাটিয়ে এবার তোমার কি একটা স্লাইড নেবে, স্লাইডের মধ্যে একটু জল নেবে,
স্লাইড নেবে, স্লাইডের মধ্যে একটু নেবে কি ফ্রুকটুজ অথবা সুক্রুজের সলিউশন, সেগুলো আবার ভেরি করে তোমাদের হয়তো ফ্রুকটুজের সলিউশন দিয়ে দেবে, সেটা প্রত্যেকটা গাছের মধ্যে সেম ধরনের সলিউশনে কাজ করে না। একটা গাছের মধ্যে স্পেসিফিক কনসেন্ট্রেশনে ওরা আলটিমেট কাজ করে। তো আলটিমেট কি ফ্রুকটুজ অথবা সুক্রুজের বিভিন্ন কনজেনারেশন বানাতে লাগে। তো তোমাদের কোনো একটা কনজেনারেশন বানিয়ে সেখানে ওই পোলেনগুলোকে দিয়ে দেবে। পোলেনগুলো দিয়ে দিলে আলটিমেট পোলেনের মধ্যে থাকে কতগুলো কি, পোলেনের মধ্যে কতগুলো কি জাম ফ্রুট থাকে। সেই জামগুলো দিয়ে তাদের মধ্যে কিছুটা সুক্রুজ অথবা ফ্রুকটুজ ঢুকবে, তখন তারা কি রিভাইভ হয়, আর সেখান থেকে আস্তে আস্তে ওরা পোলেন টিউবগুলো ছাড়বে। তো কতটার মধ্যে কতটা পোলেন টিউব ছাড়লো সেটার উপর দিয়ে আলটিমেট তোমরা বুঝতে পারবে যে কত পার্সেন্ট পোলেন ভাইব্রেটি কোনো একটা গাছের মধ্যে। একদম সিম্পল একটা এক্সপেরিমেন্ট, সহজে করতে পারবে। এবার চলে আসো পোলেন গ্রেনস। তো পোলেন গ্রেনস বললেই আর জেনারেলি স্পেরিক্যাল মেজারমেন্টে বলছে কত, 25 থেকে 50 মাইক্রোমিটারের মধ্যে হয়। তাহলে এটা এখান থেকে দেখবে, এটা লাইন অ্যানসিয়াটিভ লাইন। আর মনে রাখবে যে পোলেন গ্রেনসগুলোর দুইটা লেয়ার থাকে, একটা এক্সাইন একটা ইনটাইন। এখানে এই এক্সাইনটা দেখো, আলটিমেট কি এখানে যে এক্সাইনটা দেখো, এক্সাইনটা কেমন, কত শেপটা অদ্ভুত ধরনের শেপ, কিন্তু ইনটাইনটা স্মুথ থাকে। এক্সাইনটা প্রচণ্ড শক্ত থাকে, এবং এক্সাইনটা মেড আপ অফ কী থাকে, স্পোরোপোলিন থাকে। আমরা জানি স্পোরোপোলিন ইজ এ মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটার নোন, এখন পর্যন্ত জানা গেছে সবচেয়ে মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটার যেটাকে কোনো টেম্পারেচার অথবা স্ট্রং অ্যাসিড বেসিক কিছু নষ্ট করতে পারে না, কারণ দিস ইজ টলারেন্স টু টেম্পারেচার, স্ট্রং অ্যাসিড অ্যান্ড বেসিক। এবং কোনো এনজাইমও নাই যে স্পোরোপোলিনকে নষ্ট করবে। এর জন্য আমরা রাখবে যেসব পোলেনগুলো আলটিমেট গাছের মধ্যে তৈরি হচ্ছে, এর 0.1% আলটিমেট কাজে লাগে না, আর বাকি সবগুলো পোলেনই আলটিমেট ঝরে মাটিতে পড়ছে, বালির মধ্যে মিশে আছে। সেই বালিগুলো যদি তুমি এবার ধুল যদি উড়াও, সেগুলো আলটিমেট কারো নাক দিয়ে ঢুকলে সেগুলো আলটিমেট কি যদি তোমার লাংসের দিকে চলে যায়, সেখান থেকে খুব সহজে অ্যাজমা হতে পারে, কারণ সেটা তো ডিগ্রেড হবে না। আমি যদি এখানে একটা ক্লে ঢুকে কোনো একটা খাবার ঢুকে, সেগুলো কিন্তু আলটিমেট কি ডিগ্রেড হয়ে ঠিক হয়ে যাওয়ার চান্সেস থাকবে, কিন্তু পোলেন টোলেন গেলে চান্সেসটা কম থাকবে, কারণ হয়েছে কি স্পোরোপোলিনের জন্য ডেঞ্জারাস। এবার চলে আসো জার্ম ফ্রুট কী, তার অর্থে প্রত্যেকটার মধ্যে কি, প্রত্যেকটা এক্সাইনের মধ্যে কি জার্ম ফ্রুট থাকবে, কয়েকটা জার্ম ফ্রুট থাকে। বেসিক্যালি সেটা ডাইকোর্সের মধ্যে 3টা থাকে, আর মনোকোর্সের মধ্যে 1টা থাকে, তোমাদের এখানে লেখে নিই। এবার কি, তবে তাহলে কি আমরা খুব সহজে পোলেনগুলোকে ফসিল হিসাবে আমরা ফসিল হিসাবে ভাবতে পারি, ডিউ টু দ্য প্রেজেন্স অফ কি স্পোরোপোলিন। তাহলে আলটিমেট সেগুলো ফসিলের মধ্যে কাজ করে, যেহেতু নষ্ট হয় না, ডেঞ্জারাস। এবার চলে আসো ইনটাইন। তো ইনটাইনটা বেসিক্যালি স্মুথ লেয়ার ভিতরের দিকে থাকে। ইনটাইনটার ভিতরে আলটিমেট লাইফটা, ইনটার ভিতরে আলটিমেট কি থাকবে, সাইটোপ্লাজমটা আর এক্সাইনটা স্ট্রং থাকে। এবার দেখো এখানে কি লিখেছে, বলছে দ্য ইনার ওয়াল অফ দ্য পোলেন গ্রেন ইজ কল ইনটাইন। ইট ইজ থিন কন্টিনিউয়াস লেয়ার অ্যান্ড মেড আপ অফ সেলুলোজ অ্যান্ড পেকটিন। এটা খুব ইম্পর্টেন্ট লাইনটা দেখবে, ইট ইজ থিন অ্যান্ড কন্টিনিউয়াস লেয়ার অ্যান্ড মেড আপ অফ সেলুলোজ অ্যান্ড পেকটিন। এটা এখান থেকে দেখবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসো একটা টিপিক্যাল যদি পোলেন দেখি, তাহলে কি কী থাকবে, পোলেনের মধ্যে এক্সাইন থাকবে, বেশি থাকবে কি এক্সাম থাকবে, ইন্টার্ন থাকবে, ভেজিটেটিভ সেল থাকবে, জেনারেটিভ সেল থাকবে, এইসব স্টেজে থাকে। বেসিক্যালি ভেজিটেটিভ আর জেনারেটিভ সেল স্টেজে বেসিক্যালি 60% জিওস্পার্মের মধ্যে তোমার শেড হয়, আর বাকিগুলোর মধ্যে 3 সেল স্টেজে হয়। ইট মিনস ওই যে জেনারেটিভ সেলটা বলছি, এই যে জেনারেটিভ সেল এটা আবার ডিভাইড করে 2টা গ্যামেটস বানাবে, ওই স্টেজে হয়। তো বেসিক্যালি আমরা প্রথম এখানে দিক থেকে স্টার্ট করি যে 2 সেল স্টেজে কীভাবে হয়। হচ্ছে when the pollen grain is mature it contains কি 2 সেল, একটা থাকবে ভেজিটেটিভ সেল আর একটা জেনারেটিভ সেল। চলে আসো দেখো, দ্য ভেজিটেটিভ সেল ইজ বিগার, হ্যাজ অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভস অ্যান্ড এ লার্জ ইরেগুলার শেপড নিউক্লিয়াস। লার্জ ইরেগুলার শেপ, তাহলে কি যদি বলে ভেজিটেটিভ সেলের মধ্যে নিউক্লিয়াসটা কী থাকে, লার্জ থাকে। দ্য ভেজিটেটিভ সেল ইজ স্মল ফ্লোটস, তাহলে ভেজিটেটিভ সেলটা কোথায় থাকে বলছে, দেখো স্মল অ্যান্ড ফ্লোটস ইন দ্য কি সাইটোপ্লাজম অফ দ্য ভেজিটেটিভ সেল। ভেজিটেটিভ সেলের সাইটোপ্লাজমের মধ্যে জেনারেটিভ সেল থাকে, একটু অদ্ভুত। জেনারেটিভ সেলটা বড়, তার নিউক্লিয়াসটা বড়। সেই ভেজিটেটিভ সেলের সাইটোপ্লাজমের মধ্যে জেনারেটিভ সেলটা ভেসে থাকে, ব্যাপারটা হয়ে যেমন। আর বলছে বলছে কি 60% অফ দ্য এনজিওস্পার্মের ক্ষেত্রে কী বলছে, শেড বলছে 2 সেল স্টেজে। 2 সেল স্টেজ বলতে কি ভেজিটেটিভ সেল অ্যাজ ওয়েল এজ জেনারেটিভ সেলের যে কথাটা বলছি সেই স্টেজে বেসিক্যালি শেড হয়। আর রিমেনিং স্পিসিস বলতে যে বাকি আর 40%-এর ক্ষেত্রে কি 3 সেল স্টেজে হয়। তাহলে সেখানে কি থাকবে, ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলটা ডিভাইড করে 2টা মেল লিগামেন্টস বানাবে, ওই স্টেজে গিয়ে শেড হয়। শেড বলতে কি অ্যান্থার থেকে আলটিমেট কি ওই স্টিগমার মধ্যে গিয়ে পড়বে, সেটা বোঝাচ্ছে। এবার চলে আসো
পোলেনের মধ্যে পোলেন অ্যালার্জি খুব ইম্পর্টেন্ট এবং খুব ডেঞ্জারাস। বিভিন্ন দেশের মধ্যে পোলেন অ্যালার্জি খুব সহজে দেখা যায়, কিন্তু আমাদের দেশেও এখন এসে গেছে। সেটা হয়েছে বেসিক্যালি কি এই পার্থেনিয়াম হিস্টোরোপোরাস। পার্থেনিয়াম লেগেছে এখানে, স্পিসিস নাম হবে পার্থেনিয়াম হিস্টোরোপোরাস, লেগে রাখো এদিকে, পার্থেনিয়াম হিস্টোরোপোরাস, HOISTEROPHOROUS, পার্থেনিয়াম হিস্টোরোপোরাস, যেটাকে বলা হয় কি ক্যারট গ্রাসাস। অনেক সময় পার্থেনিয়াম হিস্টোরোপোরাস দিয়ে কোশ্চেন আসে। তো এটা বেসিক্যালি ডেঞ্জারাস কেন? কারণ এটা বেসিক্যালি বিভিন্ন হুইটের মধ্যে অথবা বিভিন্ন আমাদের যে তোমার ভেজিটেবলসগুলো আছে তাদের মধ্যে একটা উইড, এবং সেটা ইন্ডিয়াতে এসে ডেঞ্জারাসভাবে এফেক্ট করেছে, এবং এটা ডেঞ্জারাস একটা ইনভেসিভ স্পিসিস যেটার মধ্যে ফোলেল অ্যালার্জিগুলো আছে। এবং নট অনলি হিউম্যান, সেটা ক্যাটেলসের মধ্যে পর্যন্ত তোমার যে পোলেন অ্যালার্জিগুলো তৈরি করতে পারে। তো এটা ডেঞ্জারাস একটা উইড, সবসময় অ্যাভয়েড করবে। এই আগরতলা শহরের মধ্যে ভর্তি। চলে আসো পোলেন গ্রেইনস আর রিচ বলছে নিউট্রিশন। তাহলে কি আমরা তো জানি পোলেন নিউট্রিশন না হলে তো আর বিগুলো এইভাবে নিচ্ছে না। বিগুলো দেখো কালেকশন করে কীভাবে মধু বানায় সেটা দেখেছো। আলটিমেট কি হিউজ রিচ নিউট্রিশন থাকে, এবং সেটাকে আজকাল হিউম্যানরাও কাজে লাগাচ্ছে, কীভাবে পোলেন ট্যাবলেট বানাচ্ছে অথবা ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আর যেগুলো বেসিক্যালি কি যে রেসের যে ঘোড়াগুলো তাদেরকে খাইয়ে দিচ্ছে যাতে অ্যাথলেটিক্সে ভালো পারফর্ম করতে পারে। তো এগুলো এমন ট্যাবলেটও পাওয়া যায় বেসিক্যালি ফরেন কান্ট্রিগুলোর মধ্যে, আমাদের দেশে এতটা নাই এসব। এবার চলে আসো পোলেনের ভাইবিলিটি। পোলেনের ভাইবিলিটি একটা প্লান্টসের মধ্যে এক রকম থাকবে, প্রত্যেকটা গাছের মধ্যে সেম থাকবে না। বেসিক্যালি পোলেনের ভাইবিলিটি আছে সেটা নির্ভর করবে বেসিক্যালি কি হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার উপর নির্ভর করবে। বেসিক্যালি হিউমিডিটি যদি ভালো থাকে তাহলে কি বেশি টাইম পর্যন্ত ওদের মধ্যে ভাইবিলিটি থাকবে, আর যদি আলটিমেট টেম্পারেচার যদি কম থাকে এবং হিউমিডিটি যদি কম থাকে আলটিমেট কী হবে, খুব সহজে পোলেনগুলো ভাইবিলিটি হারিয়ে যাবে। তো এখান থেকে দেখো কিছু একটা দিয়েছে, বলছে যে ইন সাম সিরিয়ালস সাচ এস রাইস অ্যান্ড হুইট পোলেন গ্রেনস লুজ কি ভাইবিলিটি উইদিন 30 মিনিটস অফ দেয়ার রিলিজ, মিনস শেড হওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে ওদের ভাইবিলিটি নষ্ট হয়ে যায়। তাহলে খুব শর্ট। আর বলছে সাম মেম্বার্স অফ রোজেসি, লিগুমিনেসি অ্যান্ড সোলানেসি। তো রোজেসি, লিগুমিনেসি মিনস কি সব শিম জাতীয় উদ্ভিদগুলো, সোলানেসি জানোই তোমার যে বেগুন এইসব, তাদের মধ্যে বলছে কি 1 মাস পর্যন্ত থাকতে পারে। তাহলে কি তাদের মধ্যে একটু হার্ড এবং তারা লং টাইম পর্যন্ত থাকতে পারে। এবার চলে আসো হোয়াট ইজ ক্রায়ো প্রিজার্ভেশন। তো ক্রায়ো প্রিজার্ভেশন কি বেসিক্যালি -196 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড নাইট্রোজেনে যদি পোলেনকে যদি আমরা পোলেনকে অথবা কোনো জিনিসকে যদি আমরা কনজার্ভ করি সেটাকে বলবো ক্রায়ো প্রিজার্ভেশন। এখানে অনেক সময় কোশ্চেনটা আসে ক্রায়ো প্রিজার্ভেশনে কত ডিগ্রি টেম্পারেচার থাকে, এখানে দেখবে 196 ডিগ্রি দিয়ে ফারেনহাইট দিয়ে দিতে পারে। তো এটাকে দেখতে লাগবে মাইনাস আছে কি না, 196 ডিগ্রি সেন্টিগ্রেড আছে কি না। সেটা লিকুইড নাইট্রোজেন দেখো নি তোমরা, ডেঞ্জারাস, একবার হাতের মধ্যে পড়লে সব পুড়ে যাবে। তো লিকুইড নাইট্রোজেনকে লিকুইড ফর্মে রাখছে, সেটা যদি তুমি ছেড়ে দাও প্রথমে বাফারে কনভার্ট হবে, এরপরে কি বাতাসে মিশে যাবে। তো ডেঞ্জারাস এটা -196 ডিগ্রিতে। তো বেসিক্যালি সেটাকে পোলেন ব্যাঙ্কস বলা হয়, অথবা যেমন সিড ব্যাঙ্ক আমরা জানি, স্পাম ব্যাঙ্ক, পোলেন ব্যাঙ্ক সেগুলা। তো স্পাম ব্যাঙ্কের জন্য এত নেগেটিভ লাগে না, -20তেও তোমার স্পাম ব্যাঙ্ক তোমার হয়ে যায়। সিটগুলো -20 লাগবে না, 0 ডিগ্রিতে সিট হয়, -10 সিট হয়, অনেক যত তুমি মাইনাসে রাখবে -196 লাগবে না। যদি তুমি -80তে অথবা -20তে রাখো তাহলে বেশি দিন পর্যন্ত তুমি রাখতে পারবে। মিনস যত একটু বেশি কম টেম্পারেচার যদি রাখি তাহলে কি ওদের মধ্যে মেটাবলিক যে রেটটা একদম কম হয়, এর জন্য ওরা বেশি দিন লংজিভিটি থাকে, ভাইবিলিটি লংজিভিটিটা একটু বেশি থাকে। তো এখানে সিড ব্যাঙ্কস অথবা পোলেন ব্যাঙ্কস এগুলো কি এক্সিটু না ইনসিটু কনজারভেশন যদি জিজ্ঞেস করে তাহলে অবভিয়াসলি সেগুলো কি এক্সিটু কনজারভেশন, মিনস সেটা এক্সিটু কনজারভেশন একটা আন্ডারে পড়ে। এবার চলে আসো তোমরা ফিস্টিলাকে। আমরা পড়ছিলাম কি স্ট্যামিনার ক্ষেত্রে, এবার আসবো কি ফিমেলের ক্ষেত্রে চলে আসবে প্রথম কি যে ফিস্টিল, আমরা যেটা কার্পেলস বলি যে অথবা গাইনোসিয়াম বলছি, সেই স্ট্রাকচারের কথা বলছি। বলতে সিঙ্গেল যদি পিস্টিল থাকে সেটা কি কার্পেল 1 যদি থাকে সেটা মোনোকার্পেলারি, আর কার্পেল মোর দেন 1 থাকলে সেই মাল্টি কার্পেলারি। আর যদি মোর দেন 1 কার্পেল মিনস কি মাল্টি কার্পেলারি, কিন্তু সেগুলো যদি ফিউজ থাকে, সবগুলো কার্পেল যদি ফিউজ থাকে সেটা বলো সিনকার্পাস, আর যদি ফ্রি থাকে অ্যাপোকার্পাস। তাই এখান থেকে জানলাম কি মোনোকার্পেলারি কি, মাল্টি কার্পেলারি কি, সিনকার্পাস কি, অ্যাপোকার্পাস কি। অ্যাপোকার্পাস দুইটাই মাল্টিকালচারারি আন্ডারে, একটার মধ্যে ফ্রি আর একটার মধ্যে ইউনাইটেড। মাল্টিকালচারারি যদি কার্পেলসগুলো যদি ফিউজ থাকে সেটাকে সিনকার্পাস বলবো, আর যদি ফ্রি থাকে সেটাকে অ্যাপোকার্পাস বলবো। তো খুব ইম্পর্টেন্ট জায়গা, এই টার্ম চারটা দেখবে এখান থেকে।
চলে আসো। তো এবার যদি আমরা যদি বলি একটা কি থাকে, ইচ পিস্টিল হ্যাজ 3 পার্ট জানি। একটা পিস্টিলের মধ্যে কটা পার্ট থাকে? বেসিক 3টা থাকে, স্টাইল, স্টিগমা, ওভারি। তো স্টাইল কি, স্টিগমা কি, ওভারি কি, এগুলো জানো। স্টিগমার মধ্যে বেসিক্যালি কি ল্যান্ডিং হয় কি তোমার পোলেন গ্রেনটা, আর স্টাইলটা যেটা লম্বা যে অংশটা সেটাকে বলা হয় কি তোমার স্টাইল, আর ওভারিটি কি নিচের জায়গাটাকে ওভারি বলা হয়। তাহলে কি এটা একটা কি স্টিগমা, স্টাইল আর ওভারি। ওভারিতে কী হয়? ফ্রুট হয়। ওভারিটা কোথায় বেসিক্যালি লেগে থাকে? থ্যালামাসের মধ্যে লেগে থাকে। তো ওভারিটা কীভাবে থ্যালামাসের মধ্যে লেগে থাকে এখানে আমরা দেখবো। এবার চলে আসো, দেখো স্ট্রাকচারগুলা খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রথম যে স্ট্রাকচারটা সেটা বেসিক্যালি হিবিস্কাসের স্ট্রাকচার, সব কিছু ফেলে দিয়েছে, জাস্ট একটা স্টিগমাকে দেখাচ্ছে এখানে। সেখানে এবার দেখো এটার মধ্যে কী কী দিয়েছে। বেসিক্যালি কি স্টিগমা, স্টাইল, ওভারি দিয়েছে, সেটা থ্যালামাসের মধ্যে লেগে আছে। সেকেন্ডটা দিয়েছে কি দেখো, সেকেন্ডটা দিয়েছে কি মাল্টিকার্পালারি সিনকার্পাস। মিনস কি কার্পালস অনেকগুলো আছে এখানে, এবং কার্পালসগুলো যুক্ত মিনস অথবা ইউনাইটেড প্যাপাবারের মধ্যে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বা এটা দেখবে 3 নাম্বার দেখো, বলছে মাল্টিকার্পালারি অ্যাপোকার্পাস। মিনস কার্পেল অনেকগুলো, দেখো কার্পেলস অনেকগুলো, বাট সেগুলো ফ্রি, একটার সাথে একটা দেখো লেগে নেই। মাল্টিকার্পালারি অ্যাপোকার্পাস সিনিন বলছে কার মধ্যে কি মাইকেলিয়া, মাইকেলিয়া চম্পকা, বাংলা বলা হয় ছাতিম গাছ, নাম শুনেছি না যাই না, ছাতিম গাছ মাইকেলিয়া চম্পকার মধ্যে, সরি চাপা ফুল গাছ। ছাতিম গাছের সাইন্টিফিক নাম হয়েছে তোমার অ্যালস্টোনিয়া স্কলারিস। তো বেসিক্যালি কি এটা কি বলছি, মাল্টিকার্পালারি অ্যাপোকার্পাস গ্যানোসিয়াম কার মধ্যে দেখা যায়? মাইকেলিয়ার মধ্যে, মিনস মাইকেলিয়া চম্পকার মধ্যে, যেটাকে বলা হয় চাপা ফুল গাছ। বড় বড় গাছ হয়, ফ্লাওয়ারগুলো খুব সেন্টি হয়। এবার দেখো তাদের মধ্যে এখানে একটা জাস্ট লেগে রাখবে দিক দিয়ে যে মাল্টিকার্পালারি অ্যাপোকার্পাস এগ্রিগেট ফ্রুটস। মাল্টিকার্পালারি অ্যাপোকার্পাস যদি গ্যানোসিয়াম হয়, তাদের মধ্যে ফ্রুটগুলো হবে এগ্রিগেট, মিনস ফ্রুট একটার সাথে একটা লেগে থাকবে, এখান থেকে লেগে থাকবে। তাহলে কি মাল্টিকার্পালারি অ্যাপোকার্পাস এগ্রিগেট ফ্রুটের এক্সাম্পল যদি বলে মাইকেলিয়া চম্পকা। ঠিক আছে, এবার লাস্টটা দিয়েছে কি, তাহলে এই ডায়াগ্রাম ভিউ অফ টিপিক্যাল অ্যানাট্রোফাস ওভিউল। এখানে দিয়েছে অ্যানাট্রোফাস ওভিউল। এখানে যে ওভিউলটা এখানে দেখাচ্ছে, এটা পুরো উল্টো হবে, উল্টা মিনস এটা বেসিক্যালি উল্টো হবে, দিয়ে ঘুরানো হবে, মিনস এটা উল্টা দিকে ঘুরানো হবে। এই যে অংশটা সেটা হবে নিচের দিকে, আর এই অংশটা হবে উপরের দিকে, মিনস পুরোটা 180 ডিগ্রি যদি ঘুরিয়ে দাও যেমন এমন হবে। বেসিক্যালি এই যে এখানে দেওয়া আছে ফানিকেলস যে জায়গাটা, সেটা আলটিমেট কোথা থেকে বের হয়? সেটা থ্যালামাসের সাথে লেগে থাকে। এরপরে দেখো আর কি আছে, কতগুলো ইনটুকমেন্টস আছে, আর কি আছে এখানে নিউসেলাস আছে, এমব্রায়োসাইক আছে, যেটা এমব্রায়োসাইক থেকে যেটা আমরা জানি ওভিউল হবে। আর ইনটুকমেন্টগুলো আলটিমেট কি সিডের কোড হবে, সিডের কোডগুলো হবে, যেটা আমরা জানি। তো সেটা কি পুরাটা উল্টো হবে। এখানে কি আছে, সেলাজাল এন্ড আছে, মাইক্রোফেলার এন্ড আছে, এখানে মাইক্রোফেলার এন্ড আলটিমেট কি এটা পুরো ঘুরানো থাকবে। এবং যখন স্টিগমার মধ্যে যখন আঁকবো তখন একটু অন্যরকম থাকবে। আমি তো এখানে বোর্ড ইউজ করতে পারছি না, দেখাতে পারছি না, এটা পরে একদিন দেখিয়ে দেবো কি 1 ক্লাসে কীভাবে করায় তোমরা। এখন তার আলটিমেট কি এটা যেটা আছে সেটা পুরোটা 180 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই যেমন হবে এমন থাকবে। অ্যানাট্রোপাস ওভিউলগুলো এভাবে থাকে। এছাড়া আরও অনেক ধরনের ওভিউলস আছে, সেগুলোর টাইপগুলো আলাদা দেখতে লাগবে। এখানে তোমাদের একটা দিয়েছে এনসিইআরটিতে, অনেকগুলো টাইপ আছে, সেগুলো দেখতে লাগবে। এবার চলে আসো, তো এখানে দিয়েছে বলছে নাম্বার অফ ওভিউল ইন ওভারি, বলছে একটা ওভিউল একটা ওভারের মধ্যে একটা ওভিউল, যারা যেমন হুইট বলছে, পেডি বলছে, মনোকটস মিনস অল তোমার ম্যাঙ্গো, ড্রুপ জাতীয় অথবা কি পেডি জাতীয় যেসব তোমার ফ্রুটগুলো, তাদের মধ্যে একটা কি ফ্রুটের মধ্যে একটাই সিড দেখি অথবা একটা ওভিউল দেখি। তো একটা ওভারের মধ্যে একটা ওভিউল কখন দেখবো? যেমন আমের ক্ষেত্রে অথবা ধানের ক্ষেত্রে অথবা হুইটের ক্ষেত্রে এটা। আর বলছে যে মেনি অনেকগুলো ওভিউল হতে পারে, যেমন পাপাপার ওয়াটারমেলন দেখেছো, অর্কিডের মধ্যে সবচেয়ে বেশি ওয়াটারমেলনের মধ্যে হিউজ পরিমাণে থাকে। তাহলে কি কাটলে দেখবে ওয়াটারমেলন অথবা পাপাপার মধ্যে থাউজেন্ড তোমার সিড থাকে। চলে আসো মেগাস্পোরোজেনেসিস অথবা মেগাস্পোরাঞ্জিয়াম কি ওভিউলের মধ্যে কি সেটা আমরা দেখবো। তো সেটা এই ওভিউলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি বেসিক্যালি এমন এটাকে বোঝাচ্ছে। তো এটার মধ্যে বেসিক্যালি কী কী থাকবে এটা পরে পড়ছি, যা তারপরে এখানে দেখাচ্ছি। তাহলে বেসিক্যালি কী থাকবে তাহলে কি এটা কি মাইক্রোভ্যালার এন্ডটা, এটা কি মাইক্রোভ্যালার। তাহলে মাইক্রোভ্যালার এন্ড কোনটা? তো এটা হচ্ছে তোমার
ম্যাক্রোফেলার এন্ডটা, এর মধ্যে থাকবে কি এগ, আর দুদিকে দুইটা সিনার্জিডস থাকবে, আর উপর দিকে থাকবে কি তিনটে অ্যান্টিপোডাল সেল থাকবে, আর থাকবে কি দুইটা পোলার নিউক্লিয়াই। তো এখানে মনে রাখবে এগুলো একটা দুইটা তিনটা সেলের মধ্যে তিনটা নিউক্লিয়াই থাকে, এখানে এগের মধ্যে একটা আর দুইটা সিনার্জিডসের মধ্যে দুইটা নিউক্লিয়াই থাকে, আর এখানে দুইটা নিউক্লিয়াই এন কন্ডিশনে আছে। একটা সেন্ট্রাল সেলের মধ্যে একটা সেন্ট্রাল সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াই, এখানে সেল এইটা একটা সেল, বিশাল বড় একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াই, এখানে একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াই, তাহলে কি তিনটার মধ্যে তিনটা, এদিকে তিনটার মধ্যে তিনটা ছটা, আর এখানে এই এক সেলটার মধ্যে দুইটা নিউক্লিয়াই, তাহলে কত হলো 8টা, তাহলে 7টা সেল 8টা নিউক্লিয়াই, এটাকে এই জন্য বলা হয় 7 সেল 8 নিউক্লিয়ার টাইপ। এবার চলে আসো মেগাস্পোরোসিস প্রসেসটা কী বলছে, তাহলে কী বলছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ মেগাস্পোর্স ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল থেকে। আগে যেমন হয়েছিল ম্যাক্রোস্পোর মাদার সেল থেকে তোমার পোলেন, এখন মেগাস্পোর মাদার সেল থেকে কী হবে, ওভিউলটা তৈরি হবে। সেম এমএমসি ফর মাইক্রোস্পোর মাদার সেল লিখেছে, এমএমসি ফর মেগাস্পোর মাদার সেল লিখেছে। এখানে এমএমসিগুলো বেসিক্যালি জিজ্ঞেস করবে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, তো সেগুলো অলওয়েজ ডিপ্লয়েড। চলে আসো সেম, দেখো এখান থেকে প্রথম থেকে 1 নম্বর বলছে কি মেগাস্পোর মাদার সেল, সেই মেগাস্পোর মাদার সেল বা ডিভাইড করবে, দেখো এখানে ফ্রি নিউক্লিয়াসগুলো আছে, এখানে নিউক্লিয়াসের যে ওয়ালটা আছে সবগুলো সেল দিয়ে, আর মাঝখানে আছে কি মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেলের মধ্যে ঘটবে একবার কি মিউসিস ঘটে, প্রথম ডায়াড বানিয়েছে, একটা দুইটা ডায়াড বানিয়েছে, এরপর টেট্রাডে 1 2 3 4 4টা সেল বানিয়েছে। এই চারটার থেকে উপরে যে তিনটা সেগুলো ডিজেনারেট হয়ে যাবে, যেটা ছোটো ছোটো তিনটা সেগুলো ডিজেনারেট হয়ে যাবে, থাকবে কি যে কোনো একটা সেল, নিচের সেলটা যেটা অ্যাক্টিভ, এবার সেই সেলটা হয়েছে এইটা, সেই সেলটা হয়েছে এইটা, বুঝে গেছে? তাহলে একটা সেল থেকে 4টা হয়েছিল, সে 4টার থেকে 3টা ডিজেনারেট হয়ে গেছে, আর থাকলো কোনটা একটা, সেই একটার মধ্যে আবার ঘটবে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। এই ফ্রি নিউক্লিয়ার ডিভিশন একটার থেকে দুইটা, এবারে পরের স্টেজে 2টার থেকে 4টা, 4টার থেকে 8টা, সেই 8টা সেগুলো সেজে যাচ্ছে, মিনস একটা পজিশন নিয়ে নিচ্ছে। 8টার মধ্যে দেখো ওই দুদিকে দুইটা সিনার্জিস, একটা থাকছে কি এগ, আর একটা সেন্ট্রাল সেলের মধ্যে থাকছে কি 2টা পোলার নিউক্লিয়াই আর 3টা অ্যান্টিপোডাল সেল। এবার সেটা এবার দেখো ঘুরে গেলে কি হয়, তো ঘুরে গেলে দেখাচ্ছে কি ম্যাক্রোবালার এন্ডের মধ্যে দুদিকে দুইটা সিনার্জিস, একটা এক্সেল, আর সেন্ট্রাল সেলের মধ্যে 2টা নিউক্লিয়াই আর 3টা সেলাজাল এন্ডের মধ্যে কি 3টা সেল, মিনি অ্যান্টিপোডাল 3টা সেল আছে। এটাই এই জায়গা থেকে দেখবে এখান থেকে আলটিমেট। তাহলে কি এবার যদি কোশ্চেন করো তোমাকে যে একটা মেগাস্পোর মাদার সেল থেকে কয়টা এগ তৈরি হয়, তাহলে একটা মেগাস্পোর মাদার সেল থেকে অলওয়েজ একটা এগ তৈরি হয়। আগে আমরা ছিল কি একটা এমএমসি মিন ম্যাক্রোস্পোর মাদার সেল থেকে কটা পোলেন তৈরি হয়, 4টা পোলেন তৈরি হয় বেসিক্যালি এনজিওস্পার্মের ক্ষেত্রে, কিন্তু এখানে একটা মেগাস্পোর মাদার সেলের ক্ষেত্রে একটা এগ তৈরি হয়, কারণ আমরা জানি যেহেতু একটা থেকে 4টে তৈরি হয়েছিল কিন্তু 3টা তো ডিজেনারেট হয়ে গেছে, এর জন্য কি আলটিমেট আমরা বলবো কি একটার থেকে একটাই হয়। জিজ্ঞেস করতে পারে 25টা মেগাস্পোর মাদার সেল থেকে কতটা এগ তৈরি হবে, তাহলে 25টা হবে। ভাইরাস ইন কেস অফ তোমার ম্যাক্রোস্পোর মাদার সেল সেখানে 25টার থেকে 100টা হতো, সেখানে 1:4 ছিল, এখানে 1:1 হবে।